তো এই যে দেখেন আতঙ্ক যে কাজ করছে, গাজীপুরে যে ঘটনাটা ঘটলো, 50 জন লোক হবে, তারা মিছিল করলো, মিছিল থেকে পুলিশকে তুই তুকারি করে বললো যে এই মৌলরনি আপনার কাছে প্রশ্নটা এভাবে রাখতে চাই। আমরা দেখেছিলাম শেখ হাসিনা চীন সফরে 1 মাসের মাথায় তার সরকারের পতন হয়েছিল এবং বলা হয় এরকম যে চীন সফর তো তিনি আসলে পুরোটা শেষ না করেই চলে এসেছেন এবং সেই সময় আসলে তার এক ধরনের বিদায় ঘণ্টা বেজে এই নিয়ে নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ছিল। তারপর ডক্টর ইউনূস যে কথাটা বলছিলাম, সবাই চীনের সাথে এক ধরনের সম্পর্ক রাখার চেষ্টা অব্যাহত রেখেছে। সেই জায়গায় তারেক রহমানের মালয়েশিয়া হয়ে চীন সফর এবং এই যে চীনের সাথে সম্পর্কে, এবং আলতাফ পারভেজ তো বলছেন আসলে তিনি চীনেই গেলেন প্রথম, এই জায়গা থেকে যদি এখন সরকারের যে অবস্থা, আসলে সরকার খুব স্ট্রংলি চীনের সঙ্গে তার সম্পর্কটা স্থাপন করতে হবে, মানে এতে কোনো তার বিকল্প নেই। আমেরিকার সঙ্গে আপনার চুক্তি হতে পারে, আমেরিকা থেকে আপনি অনেক কিছু আনতে পারেন, আমেরিকাকে আপনি অনেক কিছু দিতে পারেন, কিন্তু আমাদের দেশের যে কালচারাল যে অ্যাক্টিভিটিস বা আমাদের মধ্যে যে জেনেটিক যে একটা রিফরমেশন রয়েছে, এখানে মার্কিন সাম্রাজ্যবাদী বিরোধী একটা মনোভাব প্রবল কাজ করে। এখানে আপনি কোনো অবস্থাতেই আমেরিকার দালাল হয়ে কোনো সরকার বলেন, ব্যক্তি বলেন, এটা বাংলাদেশের মানুষের কাছে আপনি কখনোই গ্রহণযোগ্য হবেন না। একই অবস্থা কিন্তু ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে। এত বছর পরেও আমাদের দেশে আপনি পাকিস্তানের কোনো জিনিসই মানে আমাদের দেশে মানে যাকে বলে পাবলিকলি ওয়েল অ্যাকসেপ্টেড না। সিমিলারলি ভারতের আপনি যত ভালো কথাই বলেন না কেন, কেমন যেন একটা আওয়ামী লীগের তো বড় সমালোচনা নাই যে ভারত দেশা। তো সেদিক থেকে চীন দ্রুততম দেশে, তাদের সম্পর্কে আমাদের দেশের এখনো পর্যন্ত কোনো নেতিবাচক চিন্তা চেতনা নাই, কালচারালিও নেই। আর এখন বাংলাদেশের সর্বত্র চীনা পণ্য, চীনা অর্থ এবং চীনা বিনিয়োগ, এবং এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখবেন অসংখ্য চীনের ইঞ্জিনিয়ার বলেন, ব্যবসায়ী বলেন, অহরহ, মানে তারা অনেকে বাংলা খাবার, বাংলা ভাষা থেকে শুরু করে সব জায়গাতে মানে প্রচুর পাবেন। তো এখন আওয়ামী লীগ সরকারের জমানাতে একবার এই চীনের সাথে আওয়ামী লীগের রিলেশন নিয়ে সেই সাবেক পররাষ্ট্রমন্ত্রীরা চমৎকার কথা বলেছেন যে তারা আমাদেরকে বস্তা ভরে ভরে টাকা দেয় আনকন্ডিশনালি। তো এই যে বাজেটারি সাপোর্ট, মানে বাজেটের যে সাপোর্ট, সেই সাপোর্ট দেওয়ার জন্য আপনি ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেবে না, IMF টাকা দেবে না, আনকন্ডিশনালি আপনার বাজেটারি সাপোর্টের জন্য কিছু টাকা লাগে, যেটা সরকার ইচ্ছা মতো খরচ করতে পারে। এবং সেই টাকা এই মুহূর্তে জাপান দিতে পারে জাইকার মাধ্যমে, আর চীন দিতে পারে তার প্রাইভেট এবং পাবলিক দুটো এন্টিটিস আছে। এর সঙ্গে সঙ্গে আমাদের যে চলমান প্রকল্পগুলো রয়েছে সেটা মাঝপথে থেমে আছে। ধরুন আমাদের যেটা বলা হয় এক্সপ্রেসওয়ে, এখন সেই এক্সপ্রেসওয়েতে তারা যে বিনিয়োগ করেছে সেই বিনিয়োগটা সুদ গুনতে হচ্ছে, কিন্তু এক্সপ্রেসওয়েটা পরিপূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে কিন্তু আলটিমেটলি ভায়াবল হবে না, রিটার্ন হবে না। তো এই অর্থ তো আমেরিকা দেবে না, ওয়ার্ল্ড ব্যাংক কেউ দেবে না, তো এই জন্য চীনের কাছে আপনাকে যেতেই হবে। দ্বিতীয়ত তারা অন্যান্য যেমন আমাদের যে মেট্রো রেলটা হয়ে আছে, মেট্রো রেল এখন যে পর্যায়ে আসছে এটা আগামী 100 বছর ভায়াবল হবে না, এটাকে আপনাকে ট্রেনে একদম নারায়ণগঞ্জ পর্যন্ত নিতে হবে। এদিকে ওদের যেটা রুট আছে, মাস্টার প্ল্যান, সেই প্ল্যানটা পরিপূর্ণভাবে কাজ করা না পর্যন্ত ঢাকা এবং আশেপাশের অ্যাটলিস্ট 3 কোটি মানুষ এই মেট্রো রেলের সঙ্গে সম্পৃক্ত না হওয়া পর্যন্ত এটা একটা ভায়াবল প্রজেক্ট হবে না। আর এই সকল প্রজেক্টে সরকার যতই বলুক না কেন যে আমরা মেগা প্রকল্প নেব না, কিন্তু দেশ যদি চালাতে হয়, আগে ঋণগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে হয়, তাহলে তাকে এই প্রকল্পগুলো চালাতে হবে। এই জন্য চীনের সঙ্গে বন্ধুত্ব, এর কোনো বিকল্প নেই। কিন্তু গোলাম মৌলা রনি যে শুধু অর্থনীতি না, এবং রাজনীতিতেও চীন আস্তে আস্তে না, চীনের এখন চীন রাজনীতি করুক বা না করুক, আমি নট এ এক্সপার্ট, মিলিটারি এক্সপার্টও নই, বা এই মানে যাকে বলে ভূতাত্ত্বিক যে রাজনীতি, আমরা হালকা যেমন মেঠো রাজনীতিতে আমরা কী করে এমপি ইলেকশন করা যায়, কী করে নমিনেশন নেওয়া যায়, টিআরকা বিষয় সম্পর্কে আমার বেশ ভালো ধারণা আছে, আই ক্যান সে ইউ। তারপর শেষে জামাত বিএনপি কীভাবে ঘুরু করে, এনসিপির সঙ্গে তাদের কীভাবে কী হলো, এই জিনিসগুলো আমি খুব ভালো বুঝি। কিন্তু চীনের সঙ্গে বাংলাদেশের বা তারেক রহমান সাহেবের সঙ্গে মিস্টার শি, চীনের প্রেসিডেন্ট, তার সঙ্গে বৈঠকের কী কী ইতিবাচক নেতিবাচক দিক আছে, এটা রিয়াজ রহমান সাহেবের মতো মানুষ, শমশের মবিন সাহেবের মতো মানুষ, বা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অন্যান্য যারা এক্সপার্ট ছিলেন, হুমায়ুন রশিদ চৌধুরী, তারা যত সুন্দরভাবে বলতে পারবেন, আমি অতভাবে বলতে পারবো না। তো আমি যতটুকু বুঝি সেটা হলো এখন
আমাদের এই এশিয়া সাবকন্টিনেন্টে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো বে অফ বেঙ্গল। মানে ওই মুরব্বীদের কথাবার্তা শুনে যেটা বুঝি, এই বে অফ বেঙ্গলে চীন তাদের সাবমেরিন চালাতে চায় নিরাপদভাবে, এই জন্য তাদের একটা ল্যান্ড দরকার। সেই ল্যান্ডটি কক্সবাজার এই উপকূলটা হতে হবে, নাম্বার 1। এখানে পাকিস্তানও তার সাবমেরিন রাখতে চায়, আর ভারত বলে যে এখানে কোনো অবস্থাতেই পাকিস্তান বা চীনের কোনো আধিপত্য মেনে নেবে না। আর আমেরিকা এখানে একা কিছু করতে পারবে না। আমেরিকা এই যে চীন এবং পাকিস্তানের যে এখানের যে অবস্থা, এই জায়গাতে পাকিস্তান তার খুব বন্ধু আমেরিকার, কিন্তু এই বে অফ বেঙ্গলের এই জায়গাটাতে গিয়ে তারা করছে কি, তারা ভারতের সাথে যৌথ মহড়া দিতে চাচ্ছে। এখন এই প্রবলেমটা আপনি চিন্তা করুন যে ভারত আমেরিকা তাদেরকে এই যে রোহিঙ্গা প্লাস বে অফ বেঙ্গল, সেন্ট মার্টিন, কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, এই পুরো উপকূল এলাকাটাতে আপনি এই ভারত এবং আমেরিকার যে মহড়া বা তাদের যে আধিপত্য, দাদাগিরি, এটার সাথে আপনি কমপ্লাই করবেন, অথবা আপনি চীনের সঙ্গে কমপ্লাই করবেন, জাস্ট লাইক মালদ্বীপ এবং অথবা শ্রীলঙ্কার মতো, অথবা মায়ানমারের মতো। এর বাইরে কোনো ডট সেমিক্লোর নাই। আপনি দুটো জিনিসকে একসাথে পকেটে রাখতে পারবেন না। 2 নম্বর হলো যে এই মুহূর্তে বাংলাদেশের ভেতরে চীন যেটা ভয় পাচ্ছে, সেটা হচ্ছে এখানে যদি মার্কিন ঘাঁটি হয়ে যায়, এখানে যদি ভারতের আধিপত্য বা হেজিমনি আমরা যেটাকে বলি, সেটা যদি আবার বৃদ্ধি পেয়ে যায়, তাহলে এখানে চীনের যে বিনিয়োগ আছে প্রাইভেট এবং পাবলিক, তার সঙ্গে সঙ্গে মানে ওই যে ভারতের 7 সিস্টার সংক্রান্ত চীনের যে সকল সীমান্ত রয়েছে, সে সকল সীমান্তে ভারতের যে আধিপত্য, এটা প্রচণ্ডভাবে বাড়বে। সেই জন্য বাংলাদেশে তারা চাচ্ছে কি 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি জমানাতে যেভাবে এই ভূমিটাকে চীন ব্যবহার করতে পেরেছিল, এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা আরও মানে শক্তিমত্তা নিয়ে আরও টেকনিক্যালি করতে চায়। তো সেটা যদি প্রধানমন্ত্রী অ্যাগ্রি করে, তাহলে যত বস্তা টাকা লাগে সেখানে দেওয়া হবে। আর যদি অ্যাগ্রি না করে, আমার কাছে মনে হচ্ছে উনি শেখ হাসিনা যেভাবে ফিরে এসেছিলেন খালি হাতে, উনি যদি খালি হাতে ফিরে আসেন, তাহলে এটা সামাল দেওয়া বিএনপির জন্য খুবই কঠিন একটা বিষয় হয়ে যাবে। জি, আবার আপনার কাছে আসবো। এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, একটু এই যে আলোচনা তো এলোই, সাথে আপনার কাছে ওই জায়গাতে জানতে চাই, আমি যে প্রশ্নটা রাখছিলাম যে অভ্যুত্থানের পর আমরা দেখেছি সব রাজনৈতিক দলের সাথে চীনের এক ধরনের রাজনৈতিক সম্পর্ক জোরদারের যেই জায়গাটিতে, আমি যদি ভুল না হই আপনিও তো চীন সফরে, আমি যাই নাই, রিবন ভাই তো গিয়েছিলেন মনে আছে। জি, 3বার। জি, তো এই জায়গাটিতে একটু চাইনিজদের সাথে আমাদের যে কথাগুলো তখন আসছে, এখানে আমরা যেটা দেখি যে আমাদের যে এখানে যে আমরা যে সমস্ত পণ্য রপ্তানি করি, এখানে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে, এর বেশিরভাগ র মেটেরিয়ালের একটা ডিপেন্ডেন্সি চাইনিজদের উপর আমাদের আছে। অর্থাৎ আমরা প্রায় প্রতি বছর 12 থেকে 14 বিলিয়ন আমরা আমদানি করি চায়না থেকে, কিন্তু সেই জায়গায় আমরা রপ্তানি করি খুব কম, 850 মিলিয়ন মাত্র। একেবারে বিশাল ঘাটতি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে চাইনিজ মার্কেট কিন্তু আমাদের জন্য ওপেন। আমাদের সেখানে কিন্তু শুল্ক সুবিধা তারা সবচেয়ে বেশি দিয়ে রেখেছে, আমরা তো কভার করতে পারছি না, কারণ আমাদের এমন কিছু নাই খুব আকর্ষণীয় যে আমরা তাদের কাছে খুব বেশি মার্কেটে দখল করবে আর কি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের উন্নয়ন কার্যক্রমে এখানে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টে চাইনিজদের একটা বিরাট অংশ, সম্ভবত প্রায় 30 বিলিয়নের মতো এখানে তাদের ইনভেস্টমেন্ট আছে। সুতরাং আপনি এখানে রাজনীতির সবচেয়ে বড় জায়গা তো অর্থনীতি। আসলে সারা পৃথিবীতে অর্থনীতি দিয়েই রাজনীতিকে এখন নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা যদি দেখি আমেরিকান শক্তি এত বেশি কেন, তার ইকোনমি অনেক পাওয়ারফুল, দেন চাইনিজ কেন, চাইনিজ ইকোনমি পাওয়ারফুল। এই তো সেই জায়গা থেকে চায়না যেহেতু আমাদের খুবই কাছে, আমাদের এই চাইনিজদের সাথে সম্পর্ক বলেন, তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা বলেন, কোনো কিছুই এটা 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 স্বতঃস্ফূর্ত, এটা একেবারে এখানে কোনো অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন নাই। আমি দেখেছি আমাদের এখানে খুব ছোটখাটো ব্যবসায়ীরাও সুযোগ পেলে চায়না গিয়ে 1-2 কন্টেনার ইলেকট্রনিক্স যন্ত্রপাতি এনে এখানে টুকটাক ব্যবসা করছেন। আমাদের অনলাইন খুললে আপনি এখন যত ধরনের নতুন নতুন প্রোডাক্ট পাবেন, একেবারে 600 টাকা, 800 টাকা, 1000 টাকা। আমাদের মহিলারা সারাক্ষণ শুধু অনলাইনে অর্ডার করতেই থাকে, আর চাইনিজরা নানা রকমের জিনিস বানাচ্ছে, ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বানিয়ে দেশে পাঠাচ্ছে বা তাদের অফারগুলো দিচ্ছে। সেই জায়গা থেকে চাইনিজদের এই অ্যাগ্রেসিভ বাণিজ্যটা আমরা তো দেখেছি। আমাদের দেশটা কিন্তু একবার ব্রিটিশদের কাছে আমরা পরাভূত হয়েছি বাণিজ্যের
ছলেই হয়েছে। তা আমি মনে করি না যে চাইনিজরা বাংলাদেশ দখল করে নেবে, কারণ চায়নার সাথে আমাদেরকে দখল করে নেওয়ার মতো কিছু কোনো অফার এখানে নাই, কারণ তাদের সাথে আমাদের ধর্মীয় বন্ধন বা মানে নিকট অতীতের খুব বেশি মানে সম্পর্কটা সেভাবে নাই। চাইনিজদের সাথে প্রথাগতভাবে ঐতিহ্যগতভাবেই আমাদের একটা সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং সব সরকারের সাথে চাইনিজরা একরকমের ব্যবসায়িক সম্পর্কটা তৈরি করেছে। আপনি যেটা বলেছেন, এবারেই আমরা দেখছি চাইনিজরা খুবই অ্যাগ্রেসিভ, যে মানে এক এক দল থেকে বারবার, আমাদেরকেও বলা হয়েছিল যে আমরা তাৎক্ষণিকভাবে আমরা মনে করি নাই যে হঠাৎ করে সবাই একদিকে ছুটছে, আমরাও ছুটবো, আমরা কিছুটা মানে বলতে পারেন নিজেদেরকে আমরা কিছুটা সম্বরণ করেছি। আমাদের দেশের আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আপনাকে বলি, আমি একবার হঠাৎ করে দেখলাম যে আমাদের যে চরমোনাই যে দলটা আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি দেখলাম যে চাইনিজরা তাদের সম্মেলনে গিয়ে হাজির হয়েছে। সাধারণত আমরা দেখি যে চাইনিজদের সাথে ইসলামিক দলগুলোর সাথে সম্পর্ক খারাপ। আমার খুব কিউরিওসিটি জাগলো যে ঘটনা কি, হঠাৎ করে ওরা ওই জায়গায় গেল কেন। এবং এরপর দেখলাম হেফাজত ইসলামের একটা টিমের সাথেও চাইনিজদের এক ধরনের মানে হচ্ছে, মত বিনিময় হচ্ছে। তখন আমি হেফাজত ইসলামের নেতাদেরকে জিজ্ঞেস করলাম, চাইনিজরা আপনাদেরকে কি বলে, কিসের জন্য তারা আপনাদের কাছে সম্পর্ক বিল্ড আপ করতে চায়? তো তখন ওনারা আমাকে বললেন সেটা হচ্ছে চাইনিজদের অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে বিভিন্ন রুরাল এলাকায়। তো মাঝে মাঝে আপনার ওই চাইনিজদের সম্পর্কে নাকি ভুল কনসেপ্ট দেওয়া হয় যে তারা কুকুর খায়, এটা খায়, সেটা খায়, তারা ধর্মীয়ভাবে আমাদের বিরোধী, এই ধরনের নানা রকমের। তো তারা বলছে যে দেখেন, আমাদের তো অনেক লোকেরা থাকে সেখানে, আমাদের ইন্ডাস্ট্রিগুলো আছে, কোনো না কোনো ভাবে যাতে ধর্মীয় সংঘাতের মধ্য দিয়ে যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণে একটা পারস্পরিক। এই জায়গা থেকে আমি যেটা দেখি, যেটা আমি একটু যোগ করে রনিমের সাথে, সেটা হচ্ছে তাদের এই অর্থনৈতিক যেই পদক্ষেপগুলো এবং তার যেই আপনার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে আমাদের এখানে যে ধরনের রাস্তাঘাট, ব্রিজ নানাভাবে হচ্ছে, আমরা চাইলেও চাইনিজদের সাথে মানে সম্পর্ক ছেদ করা বা আমেরিকাকে খুশি করা, ভারতের সাথে বেশি করা সম্ভব না। আমাদেরকে এই ত্রিমাত্রিক সম্পর্ক রক্ষা করতে হবে, এগোতে হবে, এবং সেই রক্ষা করার জন্য আমি মনে করি খুবই ব্যালেন্সড পজিশন আমাদেরকে নিতে হবে। একটা জায়গায় আমার একটা ছোট্ট আশঙ্কা আছে, সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো সবসময় পশ্চিমা অর্থনৈতিক সাহায্যের চাইতে চায়নামুখী অর্থনৈতিক সাহায্যটাকে বেশি প্রাধান্য দেয়। কেন দেয়? এখানে একটা দুর্নীতির চক্র আছে। চাইনিজদের থেকে কোনো লোন বলেন বা কোনো মানে স্যাংশন বলেন, এটার জন্য তারা এক ধরনের ছাড় দেয়, মানে কোনো ধরনের জবাবদিহিতা বা মনিটরিং এগুলো একটু কম থাকে। আর আমেরিকান স্যাংশন বা আমেরিকান এই মানে গ্র্যান্ড বা তাদের যদি নজরদারিটা বেশি থাকে, তারা কিন্তু এক ধরনের নজরদারি করে। নজরদারি বলতে কি, স্বচ্ছতা, জবাবদিহিতা, কাজের মান, এগুলোর ব্যাপারে তারা সতর্ক থাকে, এবং ওই যে কাজ পাইয়ে দেওয়ার নাম করে টুপাই, যে কারণে কেউ চীনের দিকে ঝোঁকা, এই জন্য একটু চীনের দিকে ঝোঁকটা বেশি থাকে আমাদের পলিটিশিয়ান। আবার আপনার কাছে গোলাম মোল্লা রনি, বলছিলাম শুরুতে এই যে 23শে জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এবং নিয়ে ফেসবুক, এখন তো তারা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভরে, সেই জায়গায় তাদের নানা কর্মসূচি ঘোষণা এবং তাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কার কথা বলা হচ্ছে, সরকারও প্রস্তুতি নিচ্ছে। এগুলো কি শুধুই আওয়াজ কিনা? আমি বুঝলাম না যে আপনি আমার প্রতি কেন এত নির্দয় হলেন। আওয়ামী লীগ নিয়ে আলোচনা করবেন, এটা মঞ্জু ভাইকে দিয়ে করবেন, আলতাফ ভাইকে দিয়ে, সবার কাছে যাব, ঘুরে ফিরে আমার কাছে আসলাম। আমি যেহেতু একসময় আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের এমপি ছিলাম, সেদিন তো আপনাদের বেশি কথা না। এখন আমি বিপক্ষে বলবে এটা একটা বেঈমান। আপনি তো অলরেডি ইমান হারাইছেন। না বলবো যে ঠিক আছে, ইমান হারালেও শুরুতে রাজনীতি সেখান থেকে। আওয়ামী লীগ আপনাকে বেঈমান ডাকলে তো সেটা আপনার জন্য পজিটিভ হইতে পারে। তো ডাকছি অলরেডি, আগেই ডাকছে যে আমি এই দল ছেড়ে চলে গেছে, চলে যাওয়ার পরে এখন আবার এই দলের বিরুদ্ধে কথা বলছে। আবার যদি একটু পক্ষে বলি যে ওই দেখো, হ্যাঁ সেই দল থেকে লাথি, না সেই দল থেকে লাথি দিয়ে তাড়িয়ে দিয়েছে, তারপর সেটা আবার এখন বিএনপি আশ্রয় দিয়েছে, এখন সে বিএনপির জমানায় বসে আওয়ামী লীগের সেই পুরনো প্রেম বলতে পারছে না। এর মতো মুনাফিক কোনো লোক আছে নাকি? তো মেবি ইটস ডেঞ্জারাস ফর মি এখন এই বিষয় নিয়ে কথা বলার জন্য। আমার বক্তব্য হলো, সরকার যেটা নিষিদ্ধ করেছে আমাদের সেটা নিয়ে আমরা ভয় পাচ্ছি কেন? দিস ইজ দ্য কোশ্চেন, রাইট? সরকার নিষিদ্ধ করেছে, সরকার যদি এটার মানে একটা সরকার প্রথমে এটাকে আবার মানে দুভাবে করছে। পরীক্ষামূলকভাবে তাদেরকে 18 মাস নিষিদ্ধ করে রাখা হয়েছিল,
যে দেখি কি হয়। তো 18 মাস পরীক্ষা করে দেওয়ার পর সফল পরীক্ষা যে এই 18 মাসে তারা নড়াচড়া করতে পারে না। ইনু সাহেবের মতো দুর্বল সরকার সেটা সফল হয়েছে। তারপরে যখন একটা শক্তিশালী সরকার আসছে, বিএনপি 211টা সিট নিয়ে তো ব্রুট মেজরিটি নিয়ে এলো। আসার পরে এখন পার্লামেন্টে আইন করে এই রাজনৈতিক দলটাকে স্বতঃসিদ্ধভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সর্বসম্মতভাবে। হ্যাঁ, স্বতঃসিদ্ধ এবং সর্বসম্মতভাবে। এখন এটা নিয়ে জামাত থেকে শুরু করে সবাই ঐক্যমত, সবারই যে আওয়ামী লীগ। এখন এটা নিয়ে আমরা কেন এত ভয় পাচ্ছি, কেন এত আলোচনা করছি? আমাদের কি পায়ের নিচে মাটি নেই, নাকি আমরা অন্ধকারের মধ্যে এমন পড়ে গেছি যে মানুষের যে নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেললে মনে হয় এর মধ্যে ভূত আছে, প্রেত আছে। অন্ধকারে হঠাৎ এখানে ধরেন কোনো কারণে কারেন্ট চলে গেল, আমরা এই বড় বড় লোক আছে, একটা প্লাস্টিকের সাপও যদি এখানে এসে ফুস করে শব্দ মারে, আপনি দেখবেন যে 4 জন এখানে 5 জন একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে। পাতিলে বসে গেছে। ইট মিনস আমাদের যে রাজনীতির অঙ্গন, আমি যেটা বলছি, সেখানে কি এমন কোনো অন্ধকার এলো, এমন কোনো বিশ্বাস এলো যে আমরা দেখতে পাচ্ছি না? বিএনপি জামাতকে দেখতে পাচ্ছে না, জামাত বিএনপিকে দেখতে পাচ্ছে না, তারা শুধু প্রতিপক্ষ আওয়ামী লীগকে দেখতে পাচ্ছে। এই যে সাইকোলজিক্যাল একটা অবস্থা, এই শূন্যতাটা কেন এলো? এটা ইট শুড বি ডিসকাসড ওপেনলি, কারণ এটা আমাদের একটা ন্যাশনাল রোগে পরিণত হয়ে গেছে গত 2টি বছর ধরে। কিছু হলে এই আওয়ামী লীগ এলো, এই শেখ হাসিনা এলো। শেখ হাসিনা মানে আগরতলা পর্যন্ত চলে এসেছে, একবার খবর হলো আগরতলা পর্যন্ত চলে এসছে। এই যে নিনুস জমানাতে সে বিরাট মিছিল করে লোকজন মানে সব কুমিল্লা গিয়ে ভরে ফেললো, শেখ হাসিনায় ঠেকাতে হবে। কুমিল্লা শহরের লোকে লোকারণ্য। আচ্ছা, আবার বললো যে না, সে ওখান থেকে যাবে না, সে ফেনী নদী পার হয়ে আসবে। লোকজন ফেনীতে যায় নাই, কিন্তু আমার লোকজন ভয় পাচ্ছে। আমি একজন বাংলাদেশের পরিচিত লোকজন, আমি একদিন একটা টক শোতে রাগ করি শেখ হাসিনার একটু প্রশংসা করলাম যে তার অনেক রাগ, সে আসলে যে বাটাম দেবে, যাকে বলে ডলা যে দেবে, আচ্ছা মতো পুতা পাটার পর পুতা দিয়ে যাবে, মরিচ বাটে ওইভাবে সবগুলোকে বাটবে। বলছে রাগ হয়ে এমনি ঠাট্টা করে সেটার করে। তো সে লোক রাতে ফোন দিয়েছে, এবার রনি ভাই এই কথা কি বললেন আপনি? আমার তো সারা রাত ভয়ে ঘুম হয় নাই, যদি এসে যায় আমি যে মার খেয়েছি, আমাকে ডিবি অফিসে নিয়ে যে মার দিয়েছে, আমার ওই কথা স্মরণ হলে আমার আবার হাত পা থরথর করে কাঁপতে থাকে। তো এই যে দেখেন আতঙ্ক যে কাজ করছে, গাজীপুরে যে ঘটনাটা ঘটলো, অল্প কয়েকজন 10-12 জন লোক বা হায়েস্ট 50 জন লোক হবে, তারা মিছিল করলো। মিছিল থেকে পুলিশকে তুই তুকারি করে বলো যে এই এদিকে আসবি না, আসলে একদম বাইরে ফেলবো একদম। এই সাহস ওদের হলো কি করে? নিঃসন্দেহে যে কাজটা করছে, আমার কাছে কি মনে হয় যে এটা করে ইচ্ছা করে শুটিংটা যে করছে, মানে এরকম একটা ডায়লগ ছাড়বে এবং সেটাকে ভাইরাল করবে, ওই সময় পুলিশ দাঁড়ানো থাকবে, মনে হয় যেন একটা সিনেমার নাটক। মানে একবারে শাহরুখ খানকে দাঁড়া করিয়ে হলিউডের সিনেমা, বলিউডের সিনেমা যেভাবে টম ক্রুজ দেখায়, ওইভাবে গাজীপুরের যে মিছিলটা এটা চিত্রায়ন করা হচ্ছে। এবং তৈমুরকে রেডি করে রাখা হয়েছে যে আছে গোলাম মোল্লা রনি আসলে প্রথম প্রশ্নটা তাকেই করতে হবে, যেন এইগুলো নিয়ে সুন্দর সুন্দর করতে পারে। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা এই যে একটা নিষিদ্ধ বিষয় নিয়ে আলোচনা করছি, এই কারণে যে নিষিদ্ধ জিনিস সবসময় খুব আকর্ষণীয় থাকে। এনিথিং ব্যাড, যে কোনো নিষিদ্ধ, সে নিষিদ্ধ প্রেম বলেন, নিষিদ্ধ টাকা বলেন, নিষিদ্ধ অর্থ বলেন, ইকোনমি বলেন, এগুলো না মানুষের আকাঙ্ক্ষা থাকে। তো আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ করা হয়েছে, তো তাকে নিয়ে মানুষের ওই ধরনের একটা আকাঙ্ক্ষা থাকতে পারে, এই জন্য আলোচনা হচ্ছে। 2 নম্বর হলো যে কোনো কারণ হোক আমরা আমাদের প্রতি আত্মবিশ্বাস আমরা হারিয়ে ফেলেছি। 3 নম্বর কারণ হলো রাজনীতিতে আসলে একটা শূন্যতা যাচ্ছে এই মুহূর্তে, হিউজ শূন্যতা। এবং এই অল্প সময়ের মধ্যে অনেকগুলো নক্ষত্রের পতন হয়েছে। শেখ হাসিনার যে পতন হবে, আওয়ামী লীগের যে পতন হবে, আমরা তো স্বপ্নেই ভাবিনি। হঠাৎ করে পতন হয়ে গেছে। তো পতন হওয়ার পর আকাশের বিরাট একটা চাঁদ চোখের সামনে খুললে পড়লো। বাকি তারকাগুলো সেই চাঁদ হওয়া তো রাতারাতি সম্ভব নয়। এরপর হঠাৎ করে মহা চাঁদ হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলো। সবাই বললো এই লোক 50 বছর থাকবে। একই অবস্থা। আমি আল্লাহ 88 বছর বয়স, 50 বছর থাকলে এর বয়স কত বছর হবে? এ তো ফেরাউন রামসিস দ্য সেকেন্ড, তাকেও হারিয়ে যাবে। ও মাই গড, হঠাৎ করে দেখলাম সেই চাঁদ আর নেই আকাশে। এরপরে বললো যে আর এক চাঁদ আসলো, সেটা হলো আমাদের জামাতের আমির আল্লামা ডক্টর শফিকুর রহমান। সবাই ধরে নিল আল্লামা মানে আল্লাহর একজন ভক্ত, হ্যাঁ, আল্লাহর মাল, এরকম জাতীয় কিছু একটা হবে আর কি। আল্লামা শুনতে ভালো শোনায়, অত গ্রামাটিক্যাল চিন্তা ভাবনা দরকার নাই। যে কোনো লোকের আল্লামা বললে একটু খুশি হয়। আপনাকে বললেও আপনি খুশি হবেন যে আল্লামা। আমাকে বললে আমার ভালো লাগে যে আল্লামা গোলাম মোল্লা রনি যদি কেউ বলে, আমি তাকে অন্তত পক্ষে বলবো আসেন পোলাও কোরমা খান আমার এখানে। তো এই জন্য একটু খুশি করার জন্য বললাম আল্লামা
অমুক। তো এখন সবাই ধরে নিল যে পরবর্তীতে বাংলাদেশের আমিরুল মোমিনিন হচ্ছেন তিনি। জামাত ক্ষমতা আসবে নির্বাচনের আগে, ও। মানে বিএনপি ক্ষমতা আসতেছে না, বিএনপি হবে 3 নম্বর পার্টি, 1 নম্বর হবে জামাত, 2 নম্বর হবে এনসিপি, আর 3 নম্বর হবে বিএনপি। এই কথা যখন নাসিরউদ্দিন পাটোয়ারি বললেন, বিশ্বাস করেন আমি এই বক্তব্য যেদিন দিলেন সেই দিন আমি হাসপাতালে ছিলাম, খুব বড় একজন ডাক্তার, বিএনপি মাইন্ডেড, এবং এখন বাংলাদেশ সবচেয়ে বড় একটা হাসপাতালের পরিচালক। এরা দুজন ভয় পেয়ে গেল, বললেন রনি ভাই কি হবে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে, না এরা জামাত ক্ষমতা আসে, তো আমাদের অবস্থা কি হবে, ইত্যাদি ইত্যাদি। তো হঠাৎ করে সেই চাঁদ ঝরে পড়েছে। তো সেই চাঁদ পরপর শেখ হাসিনা, এনসিপি, জামাত, এই আকাশ থেকে বড় বড় যে রাজনীতির নক্ষত্রগুলো সেগুলো ঝরে পড়ে গেছে। ঝরে পড়ে হঠাৎ করে আকাশে বিরাট একটা চাঁদ চলে আসছে, নাম তারেক রহমান। আবার তারেক রহমানের পাশে আবার মঙ্গল, মানে কি বলবো, ধ্রুবতারা হিসেবে দেখা যাচ্ছে একজনের নাম শাহ আলম, আরেকজনের নাম রবিউল। মানে এই চাঁদগুলো অল অন এ সাডেন, মানে বড় চাঁদের পিছনে ছোট ছোট চাঁদ আসছে। তো এই চাঁদের ফলে কি হলো না, পুরো রাজনৈতিক অঙ্গনে একটা এলোমেলো ওলট পালট হয়ে গেছে। এই ওলট পালটের মধ্যে আমরা জোনাকি যেভাবে অন্ধকারের মধ্যে জোনাকি পোকা দেখি, এখন আমরা সেইভাবে সব জায়গায় আওয়ামী লীগ দেখছি। 23শে জুন আওয়ামী লীগকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে, মানে আমার কাছে মনে হচ্ছে না যে কিছু একটা হবে, নাথিং টু বি ওয়ারিড। জি, মুজিবুর রহমান মঞ্জু, এই যে আওয়ামী লীগের বারবার ফিরে আসার চেষ্টা এবং এই যে সরকারের যে প্রস্তুতি, এবং গোলাম মোল্লা রনি যা যা বলছিলেন যে অনেকগুলো মানে পালাবদলের পর আওয়ামী লীগের যারা এখন মিছিল করছে, আমি যদি আওয়ামী লীগের নেতৃত্বে থাকতাম আমি এদের সবাইকে বহিষ্কার করে যেতাম। কারণ এরা তো আওয়ামী লীগের যখন শক্তি ছিল, চরম শক্তি ছিল, সেই সময় যখন শেখ হাসিনার বিরুদ্ধে মানুষ গণভবন ঘেরাও করলো, এরা তো কেউ প্রতিবাদ করতে আসে নাই। আওয়ামী লীগের প্রত্যেকটা জেলা উপজেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়ি হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, বহু জায়গায় জ্বালা পোড়া হয়েছে, কয়েক দফা করে। এরা তো কেউ এসে প্রতিবাদ করে নাই। তাহলে এখন হঠাৎ ওরা প্রতিবাদ করতে আসলো কেন? একটা হইতে পারে, আমরা যদি কনস্পিরেসি থিওরি আকারে দেখি, যে বিএনপি সরকারের আমলে গণতান্ত্রিক পরিবেশ ভালো আছে, এই জন্য তারা গণতন্ত্রের চর্চার সুযোগ পাচ্ছে। এটা একটা হইতে পারে, যেটা প্রুভ করার জন্য যে এখানে গণতন্ত্রের অবাধ সুযোগ আছে, যার কারণে ফ্যাসিবাদী একটা শক্তি যে আজ 6 মাস আগেও বা 1 বছর আগেও এরা এরকম কোথায় ছিল, এটা তো নিশ্চয়ই এখানেই ছিল। এটা একটা ব্যাখ্যা হতে পারে। আরেকটা ব্যাখ্যা হতে পারে, যেটা সত্য কথা, সেটা হচ্ছে আওয়ামী লীগ একটা শক্তি আকারে তো আছে, তার দলের নেতাকর্মীরা মানে উল্লেখযোগ্যরা পালিয়ে গেছে, কিন্তু অনুল্লেখ্য যারা, তারা তো এখানে আছে। এখন ধরেন যে কোনো একটা শক্তি হঠাৎ করে তো দপ করে নিভে যায় না, এটা একটা ক্রমধারা অনুসারে আস্তে 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 এটা ম্লান হয়ে যায়। এখন আওয়ামী লীগের লোকেরা যেখানেই মিছিল করছে, আমরা দেখছি যে সেখানে একটা মামলা হচ্ছে, এবং মামলাকে নিয়ে আবার মামলা বাণিজ্য হয় আমাদের এখানে। ধরেন আওয়ামী লীগের আজকে গাজীপুরের যে বললেন পুলিশকে ধমক দিয়েছে, মানে বলা যায় না যে এটা কতটুকু সত্য বা ফেক, আমি জানি না। কারণ যদি এটার কারণে দেখা যাবে যে পুলিশের উপরে চাপ বাড়বে, পুলিশ কালকে একটা মানে পুলিশের উপর হুমকি ধমকির কথা বলে 100 জনের বিরুদ্ধে একটা মামলা দিল, তারপরে দেখা যাবে যে এবারে আওয়ামী লীগের লোকেরা দেন দরবার করে কখনো জামাতের নেতাদের কাছে গেলো, কখনো বিএনপি নেতাদের কাছে গেলো, তবে আমাদেরকে এখান থেকে ছুটানোর ব্যবস্থা করেন। আর বিএনপি আমাদের আইনজীবীরা একটা ভালো মামলারও সুযোগ পাবে। মানে আমি দেখতেছি যে আগামী দিনের রাজনীতিতে আওয়ামী লীগের ইস্যুটা এই লেভেলে থাকবে। এখন কথা হচ্ছে আসলে কি আমরা কি চাই? আমি মনে করি আসলে যদি আমরা দেশটাকে ঐক্যবদ্ধ রাখতে চাই, এখানে যত রাজনৈতিক শক্তি আছে আমাদেরকে কোনো না কোনো ভাবে একতাবদ্ধ হয়ে একত্রিত হয়ে থাকতে হবে। এখন এই একত্রিত হয়ে থাকার উপায় কি? আওয়ামী লীগ ধরেন খুন করেছে, গুম করেছে, তারপরে টাকা পাচার করেছে, নির্বাচনী ব্যবস্থাপনা ধ্বংস করেছে, প্রশাসন ব্যবস্থাকে ধ্বংস করেছে। তাহলে আওয়ামী লীগকে আপনি আপনার সাথে মিলাতে হলে এই বিচার আচারগুলো সঠিকভাবে করার মধ্য দিয়েই তো আসতে হবে। ধরুন আমরা এখানে 5 জন লোক আসলাম, 5 জনের মধ্যে এমন একজন খুব ফৌজদারি অপরাধ করলো, তিনি আমাদের বড় ভাই, আপনি আমাদের ছোট ভাই, এইভাবেই তো আমাদের সম্পর্ক। আপনাকে যদি আমি সম্মান করি, আপনার প্রতি আমি অধিকার রক্ষা করি, তাহলে নিয়ম হচ্ছে আপনাকে আইনের হাতে সোপর্দ করা। আপনার প্রতি আমার ভালোবাসা থাকলে আমি আপনাকে সেখানে সহযোগিতা করব। আওয়ামী লীগের জন্য এখন আমাদের ভালোবাসা প্রদর্শনের একটাই কাজ হচ্ছে আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদেরকে আইনের হাতে সোপর্দ করা, তাদেরকে একটা ডিউ লিগ্যাল প্রসেসের মধ্য দিয়ে তাদেরকে আইনগত জায়গায় এনে তাদের রাজনৈতিক যে অধিকার আছে আমাদের সাংবিধানিকভাবে, সেটার বিষয়টাতে আমরা একটা আলোচনা করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যদি আপনাকে সারাক্ষণ মারতে চায়,
আওয়ামী লীগ যদি সারাক্ষণ আপনাকে ধ্বংস করতে চায়, সে যদি বলে আমরা আরেকবার সুযোগ পাই, তাইলে তোমাদেরকে 16 বছরে কি দেখছো, 32 বছর পেছনে নিয়ে যাব, তাহলে এখন স্বাভাবিকভাবে তখন রিপন ভাই চিন্তা করবো আমি আবার 32 বছর পিছনে যাবো, তা আওয়ামী লীগের আমি সুযোগই দিব না। রনি ভাই যদি চিন্তা করে আমি আওয়ামী লীগের দ্বারা একবার বহিষ্কৃত হয়ে বহিষ্কার করে নাই, বহিষ্কার এখনো স্টিল আছে। একবার সালমান এফ রহমানের মতো একটা লোকের বহিষ্কার করে জেলখানায় ওনাকে যেতে হয়েছে, উনি যদি চিন্তা করে যে আবার আওয়ামী লীগ আসলে তো আমার জেলের জীবন কোন বাড়ি ভেঙে ফেলছে, সালমান এফ রহমানের আবার দাপট শুরু হবে, তখন রিপন ভাই তো তখন রনি ভাই তো জনের প্রাণে চাইবেন যে আওয়ামী লীগ যাতে আবার উত্থান করতে না পারে। এই জন্য আমি একটা সন্দিহান যে আওয়ামী লীগের এই মিছিল মিটিং করে যারা আওয়ামী লীগের উত্থানের কথা বলছেন, আদৌ আশা আনলো তারা আওয়ামী লীগের উত্থান চান কিনা। আমার কাছে মনে হচ্ছে যে এখানে অনেকগুলো থিওরি কাজ করছে, যে আওয়ামী লীগের এই ছটফটানি বা এই জায়গাগুলো করার মধ্য দিয়ে এক ধরনের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যে বাংলাদেশে একটা মানে ঝগড়াঝাটি হোক, মামলা মোকদ্দমা হোক। ওই যে পুলিশকে যখন ওরকম কমেন্ট পাস করছে, পুলিশ যদি এসে ধরো লাঠি পিটা করতো, তাহলে তো আজকে এটাই হয়ে যেত টপ অফ দি মানে টপ অফ দি কান্ট্রি, তাই না? তো এই ধরনের কিছু উস্কানিমূলক আওয়ামী লীগের কাজগুলো খুবই মানে আমার কাছে হাস্যকর মনে হয়। যেমন সেদিন দেখলাম যে আপনার ওই যে ওই ঢাকার ইয়ার পাশে মিছিল করছে আর বোমা ফুটাচ্ছে, মিছিল করছে, হ্যাঁ কোন জায়গায় সেটা? মহাখালীতে। মহাখালীতে মিছিল করছে, বোমা ফুটাচ্ছে। আবার বোমা ফুটালে তো অনেক সময় দেখে ভয়, ওরা ভয় পাচ্ছে না, তার মানে ওরা প্ল্যান ওয়াইজে আসছে যে আমরাও বোমা ফুটাবো, আমরা মিছিল করব, মানুষকে ভয় লাগাবো। আচ্ছা ভাই, আপনি মানুষকে ভয় লাগায় রাজনীতি করতে পারবেন? করেছেন তো 17 বছর, এরপর তো একদিনেই সব শেষ হয়ে গেছে। 17 বছর, 50 বছরের আওয়ামী লীগ বা 70 বছরের আওয়ামী লীগের একটা দল, একটা দেখেন একটা নেতাকে মানুষ, একটা নেতাকে খুঁজে পায় না মানুষ মারার জন্য। আমরা যখন জেলখানা থেকে মানে বেরোচ্ছিলাম তখন দেখলাম সবাই খালি বলতেছে ভাই তাড়াতাড়ি যাইতে হবে, কেন? আমরা আওয়ামী লীগেরও ধরতে চাই, মারতে চাই, সব তো শেষ হয়ে যাবে। আসলে তো সত্য, আওয়ামী লীগের একটা নাম করা একটা নেতা মারা গেছে, আপনি দেখেন এই যে জুলাই অভ্যুত্থানে মারা গেছে রিপন ভাই, জানা পড়ার কারণে নাই তো, মারও খায় নাই, পিটনিও খায় নাই, তাহলে পাওয়া যায় না তাদেরকে। আমরা 15ই আগস্ট 75-এও একই অবস্থা দেখেছি, যে আওয়ামী লীগের ওই শেখ মুজিবের ফ্যামিলি এফেক্টেড ছাড়া আওয়ামী লীগের আর কোনো জায়গায় কারো গায়ে হাত পড়ে নাই, কারো কিছু ক্ষতি হয় নাই। এখন কথা হচ্ছে এই রাজনীতির একটা পট পরিবর্তন হয়েছে। আমাদেরকে ধীরে ধীরে যতই উত্তেজনা থাকুক, যতই ভুলভ্রান্তি থাকুক, আমাদেরকে অ্যাকচুয়ালি একটা মানে ওই আত্মীকরণের জায়গায় যেতে হবে, সবাইকে একটা জায়গায় এসে থামতে হবে। কারণ এই প্রতিশোধ যেমন আমি তো দেখলাম প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে উনি প্রতিহিংসার রাজনীতি করবেন না, কিন্তু বিচারের রাজনীতি তো ওনাকে করতে হবে। ওনাকে তো একটা ন্যায় বিচারের জায়গায় না গেলে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা যেমন ওই যে আমার সবসময় দৃশ্যটা মনে পড়ে, ওই যে বিএনপির নোয়াখালীর যে এমপি ছিল জয়নাল আবদিন ফারুক, তাকে যে ওই যে পুলিশের অফিসাররা মারতেছে স্ল্যাং করে করে, তো ওই ভদ্রলোকের ওই দৃশ্য আমার কাছে এখনো ওই দৃশ্য দেখলে মনে হয় যেন গায়ে জ্বালা ধরে, যে একটা পুলিশ অফিসার একটা এমপির গায়ে এভাবে মারতে পারে। তো উনি যদি এই ডিউ মানে লিগ্যাল প্রসিডিউর পার না হওয়া ছাড়া আপনি কাউকে ক্ষমা করবেন কিভাবে, তাকে আবার আত্মীকরণ করবেন কিভাবে? একটা খুনির সাথে তো একটা সাধারণ মানুষ বসবাস করতে পারে না। খুনের বিচারের পরে উনি রায় পেয়ে মুক্তি পেয়ে আসলে তার সাথে বসবাস করা যায়।